সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম। যদি আগামী কয়েকদিনের মধ্যে ইরানকে ঘিরে আবার যুদ্ধ শুরু হয়, আর সেই যুদ্ধের আগুন শুধু ইরান, ইসরায়েল কিংবা উপসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ না থেকে ইউরোপের মাটিতেও পৌঁছে যায়, তাহলে কি আমরা মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধ নয়, বরং একটি বৃহত্তর আন্তর্জাতিক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি? প্রিয় দর্শক, ঝড় আসার আগে অনেক সময়ের চারপাশে অস্বাভাবিক নীরবতা নেমে আসে, কিন্তু এবার মধ্যপ্রাচ্যে সেই নীরবতা নেই, বরং একের পর এক হুমকি, পাল্টা হুমকি এবং সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত সামনে আসছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে ইরানের দুই কর্মকর্তার বক্তব্য তুলে ধরা হয়েছে, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানের প্রতিক্রিয়া শুধু উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিতে সীমাবদ্ধ নাও থাকতে পারে। বিশেষ করে বুলগেরিয়া ও সাইপ্রাসের মতো দেশ, যারা আমেরিকান বা পশ্চিম মার্কিন সামরিক অবকাঠামো ব্যবহারের সুযোগ দিলে তারাও সম্ভাব্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। এখানেই পরিস্থিতির সবচেয়ে ভয়ঙ্কর দিকটি লুকিয়ে আছে, কারণ কোনো সংঘাত যদি উপসাগরের সীমা পেরিয়ে ইউরোপীয় ভূখণ্ডে পৌঁছে যায়, তাহলে এর রাজনৈতিক ও সামরিক পরিণতি সম্পূর্ণ ভিন্ন মাত্রা পেতে পারে। গত মাসে বুলগেরিয়ার বেজমের বিমানবন্দর নিয়ে আলোচনা সামনে আসে, কারণ সেখানে আমেরিকান বিমানকে জ্বালানি নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল বলে জানা যায়। দূরপাল্লার মার্কিন সামরিক অভিযানে বিমানকে মাঝপথে জ্বালানি ও লজিস্টিক সহায়তা দিতে বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই ধরনের অনুমোদন স্পেনের কাছেও গিয়েছিল, কিন্তু স্পেন জানিয়েছিল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য তাদের কোনো বিমানবন্দর ব্যবহার করা যাবে না। অর্থাৎ একই পরিস্থিতিতে দুই ইউরোপীয় দেশের অবস্থান ভিন্ন ছিল। আর ইরানের বক্তব্য থেকে যে সতর্কতা পাওয়া যাচ্ছে তা হল, কোনো দেশ যদি আমেরিকার সামরিক অভিযানে সরাসরি বা পরোক্ষভাবে সহায়তা করে, তাহলে তেহরান তাকে শুধু দর্শক হিসেবে দেখবে না। সাইপ্রাসের ক্ষেত্রেও উদ্বেগ রয়েছে। সেখানে একটি ব্রিটিশ মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছিল, যদিও সেই হামলার দায় ইরান প্রকাশ্যে স্বীকার করেনি। ফলে কোনো ঘটনার সঙ্গে ইরানের সরাসরি সম্পৃক্ততা প্রমাণিত না হলে সেটিকে ইরানের হামলা হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। কিন্তু ভবিষ্যতে যদি সাইপ্রাস বা অন্য কোনো ইউরোপীয় ভূখণ্ড ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হয়ে যায়, তাহলে তেহরানের প্রতিক্রিয়া কী হবে সেটি এখন বড় প্রশ্ন। আর শুধু বিমানবন্দর নয়, আলোচনায় এসেছে সমুদ্রের নিচে থাকা ফাইবার অপটিক ইন্টারনেট কেবলও। স্ট্রেট অফ হরমুজের আশপাশ দিয়ে গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল চলাচল করে, যেগুলো আন্তর্জাতিক যোগাযোগ, ডেটা ট্রাফিক, আর্থিক লেনদেন এবং বিভিন্ন ডিজিটাল সেবার জন্য গুরুত্বপূর্ণ। এগুলোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হলে পুরো পৃথিবীর ইন্টারনেট একসাথে বন্ধ হয়ে যাবে এমন নয়, কারণ বিকল্প কেবল ও রুট রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি সংযোগ একসাথে ক্ষতিগ্রস্ত হলে নির্দিষ্ট অঞ্চল ও সেবায় বড় বিঘ্ন তৈরি হতে পারে। ফলে যুদ্ধের প্রভাব তখন শুধু মিসাইল, বিমান কিংবা জাহাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থাতেও ছড়িয়ে পড়তে পারে। ইরানের অবস্থানও অনেকটা এমন, যদি তাদের উপর অর্থনৈতিক চাপ বাড়ানো হয়, তাহলে সেই চাপের মূল্য অন্য পক্ষকেও দিতে হবে। কারণ নিষেধাজ্ঞা বাড়লে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু হরমুজে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক তেলের বাজারেও বড় চাপ তৈরি হতে পারে। তেলের দাম বাড়লে তার প্রভাব পড়বে পরিবহন, শিল্প, বিমান চলাচল, খাদ্যপণ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর। উপসাগরীয় দেশগুলোর পরিস্থিতি আরও জটিল, কারণ তারা একদিকে জ্বালানি রপ্তানির উপর নির্ভরশীল, অন্যদিকে খাদ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের উপর আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার উপর নির্ভরশীল। ফলে দীর্ঘস্থায়ী সমুদ্রপথের সংকট তাদের অর্থনীতিতেও বড় ধাক্কা দিতে পারে। এখানেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা বনাম পাল্টা চাপের লড়াইটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক এক কূটনৈতিকের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ যদি কাঙ্ক্ষিত ফল না দিয়ে থাকে, তাহলে একই চাপ আরও বাড়ালেই যে ইরান নতি স্বীকার করবে এমন নিশ্চয়তা নেই, বরং অতিরিক্ত চাপ ইরানকে আরও কঠোর প্রতিক্রিয়ার দিকে ঠেলে দিতে পারে। তবে এর সবচেয়ে বড় মানবিক মূল্য দিতে পারে সাধারণ মানুষ। ইরানে নিষেধাজ্ঞা বাড়লে মূল্যস্ফীতি, পণ্যের দাম, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ এবং কর্মসংস্থানে চাপ তৈরি হতে পারে। একইভাবে যুদ্ধ শুরু হলে ইরানের জনগণের পাশাপাশি আমেরিকা, ইউরোপ এবং উপসাগরীয় দেশগুলোর সাধারণ মানুষও জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রভাব অনুভব করতে পারেন। সংযুক্ত আরব আমিরাতকে ঘিরেও পরিস্থিতি সংবেদনশীল। অতীতে আমিরাতের ভূখণ্ডে মিসাইল পড়ার ঘটনায় ইরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, কিন্তু তেহরান তা নিঃসার করেছিল। কেউ কেউ ঘটনাটিকে ফলস ফ্ল্যাগ বলে সন্দেহ করেছেন, কিন্তু এমন দাবি সত্য বলে প্রমাণিত নয়। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যুদ্ধের উত্তেজনায় কোনো অস্পষ্ট ঘটনার উপর ভিত্তি করে যদি কোনো রাষ্ট্র দ্রুত প্রতিশোধমূলক সিদ্ধান্ত নেয়, তাহলে একটি ছোট ঘটনা খুব সহজেই বড় সংঘাতে রূপ নিতে পারে।
ইরানের সামরিক নেতৃত্বের বক্তব্যেও সতর্কতা রয়েছে। কোনো দেশ যদি আমেরিকার সামরিক অভিযানে সহায়তা করে তাহলে সেই দেশকেও সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দেখা হতে পারে। এর মধ্যে বিমানবন্দর, জ্বালানি, সামরিক সরবরাহ কিংবা অন্যান্য লজিস্টিক সহায়তাও থাকতে পারে। আর এখানেই উপসাগরীয় দেশগুলোর সবচেয়ে কঠিন সমীকরণ। তারা আমেরিকার নিরাপত্তা সহযোগিতার উপর নির্ভরশীল, কিন্তু একই সাথে ইরানের খুব কাছাকাছি অবস্থান করছে। ফলে একদিকে আমেরিকাকে সহায়তা করলে ইরানের পাল্টা আঘাতের ঝুঁকি বাড়তে পারে, অন্যদিকে ইরানের প্রতি অতিরিক্ত ছাড় দিলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের উপর চাপ তৈরি হতে পারে। এর পাশাপাশি সিরিয়াকে ঘিরে তুরস্ক ও ইসরায়েলের উত্তেজনাও পরিস্থিতিকে আরও জটিল করছে। ফলে মধ্যপ্রাচ্যের সংকট এখন আর শুধু ইরান বনাম ইসরায়েল বা ইরান বনাম আমেরিকার বিষয় নয়, এর সঙ্গে যুক্ত হচ্ছে উপসাগরীয় দেশ, ইউরোপীয় রাষ্ট্র, তুরস্ক এবং বিভিন্ন মার্কিন ঘাঁটি ও সরবরাহ পথ। এখন সামনে কয়েকটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, কূটনৈতিক চাপ বাড়লেও যুদ্ধ নাও শুরু হতে পারে। দ্বিতীয়ত, সীমিত কোনো হামলা বা পাল্টা হামলা নতুন সংঘাতের সূচনা করতে পারে। আর তৃতীয়ত, কোনো মার্কিন ঘাঁটি, জাহাজ, বিমান বা আঞ্চলিক মিত্র দেশের ভূখণ্ডে হামলার পর পাল্টাপাল্টি আঘাত এমন পর্যায়ে যেতে পারে যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। তবে আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে যুদ্ধ শুরু হবেই এমন নিশ্চিত ভবিষ্যৎবাণী করার মতো প্রমাণ এখন নেই, বরং এটিকে একটি অত্যন্ত সংবেদনশীল সময় হিসেবে দেখা উচিত। কারণ প্রতিটি পক্ষ এখন নিজেদের সম্ভাব্য প্রতিক্রিয়ার সীমা স্পষ্ট করছে। প্রিয় দর্শক, ঝড়ের আগে সবসময় নীরবতা থাকে না। কখনো কখনো ঝড়ের সবচেয়ে বড় সংকেত হল যখন চারদিক থেকে হুমকি আসতে থাকে এবং একটি ভুল সিদ্ধান্ত পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। এখন প্রশ্ন হল, ইরান কি এবারও আঘাত আসার অপেক্ষায় থাকবে, নাকি আগে থেকেই এমন কোনো পদক্ষেপ নেবে যা মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে দিতে পারে? আর আপনার কি মনে হয়, আগামী কয়েকদিনের মধ্যে সত্যিই বড় সংঘাতের ঝুঁকি বাড়ছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি এই যুদ্ধ ঠেকিয়ে দেবে? আপনার উত্তর কি, যুদ্ধ নাকি কূটনীতি? কমেন্টে শুধু একটি শব্দ লিখে জানান। আল্লাহ হাফেজ।